আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? তৌফিক, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান যে চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বা নেতারা বৈঠকে বসেছেন তারা কিছুক্ষণের মধ্যেই বের হবেন এমনটা আমরা খবর পেয়েছি এবং তখন আসলে আমরা বিস্তারিত জানতে পারবো আসলে আজকে কি বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা হয়েছে বা কথা হয়েছে। তারা এই মুহূর্তে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে উঠে এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং আমরা এটাও লক্ষ্য করছি যে বিএনপির মিডিয়া সেলের যিনি সদস্য সাইরুল কবির খান রয়েছেন তিনি বলছেন তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে হয়তো কথা বলবেন না, সেজন্য গণমাধ্যম কর্মীরা যদি গাড়ির সামনে গিয়ে বোম ধরে সেক্ষেত্রে হয়তো তিনি বিস্তারিত কিছু জানাতে পারেন যে আজকের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিএনপির জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং একজন নেতা, এছাড়া নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দুজন নেতা আশরাফ আলী আকম প্রেসিডিয়াম সদস্য এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন এবং এখন পর্যন্ত তারা বের হননি। বিএনপির যে দুই প্রতিনিধি মহাসচিব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা বেরিয়েছেন কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে আসলে বলেননি যে ঠিক কী বিষয়ে আলোচনা হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, আজকে গতকালকের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা মারা গেছেন এবং আজকে দিনভর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ভাবনা সেটি হয়তো প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এবং সরকারের আসলে করণীয় কি এই মুহূর্তে সেটিও রাজনৈতিক দলগুলোর নেতা যারা রয়েছেন তাদের কাছ থেকে সরকার পরামর্শ গ্রহণ করেছে। এছাড়া ঐকমত্য কমিশনের সহসভাপতি যিনি রয়েছেন আলী রিয়াজ তিনি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন এবং অনেকে ধারণা করছেন যে এই বৈঠকেও জুলাই যে সনদ যেটি কয়েকদিনের মধ্যে হয়তো ঘোষণা করা হতে পারে সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তৌফিক, জানছিলাম রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবর। দর্শক, হতাহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, অগ্নিদগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? তৌফিকে, অগ্নিদগ্ধের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সাথে কথা হয়েছে একটু আগেই। 8টা সাড়ে 8টার দিকে আমরা পরিচালকের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছিলেন যে এখানে যে এখন পর্যন্ত 44 জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে প্রায় 20 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এর মধ্যে কিন্তু 12 জন, 8 জন আইসিইউতে আছেন এবং 4 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাকি 20 জনের অবস্থা যদি বলা যায় 50 বার্ন ছিল 50% নিচে এবং এই যে 20 জন আশঙ্কার কথা বলা হচ্ছে তাদের কিন্তু 60 থেকে 90% পর্যন্ত বার্ন রয়েছে আমাদেরকে জানিয়েছেন। পরিচালক একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি যেটা বলছিলেন যে সে সময় যে উৎসুক জনতার যে ভিড় ছিল যার কারণে কিন্তু কিছুটা কালক্ষেপণ হওয়ায় কিন্তু বার্নটা বেশি হয় এবং রোগীদের ক্ষেত্রে অনেকটা আশঙ্কাজনক হয়েছে। সেক্ষেত্রে বার্ন ইনস্টিটিউটে যারা রোগী দেখতে আসছেন তাদের ক্ষেত্রেও বলছেন যে বার্ন ইনস্টিটিউটের রোগীদের কাছ থেকে এই জন্য একটু দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন এবং আশেপাশে যেন ভিড় না করার পরামর্শ তারা দিয়েছেন। সব মিলে বার্ন ইনস্টিটিউটের বর্তমান অবস্থা যদি বলার চেষ্টা করি, এখন পর্যন্ত 44 জন ভর্তি আছেন, যার মধ্যে প্রায় 20 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এছাড়া বাইরের পরিস্থিতি বলতে এখনও কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু বার্ন ইনস্টিটিউট রয়েছে। সাংবাদিকরা সহ সাধারণ মানুষের প্রবেশের অনেক কঠোরতা সেখানে রয়েছে। এছাড়া এখানে এখনও কিছু স্বজন আমরা দেখতে পেয়েছি। প্রায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা 2 থেকে 3 জন স্বজন পেয়েছি যারা এখনও তার সেই স্বজন এবং তার সেই সন্তানটিকে কিন্তু খুঁজে পাচ্ছেন না, এরকম কয়েকজনকে পেয়েছে। এবং দুপুরে যে সর্বশেষ আপডেটটি ছিল সেখানে বলা হয়েছিল যে এখনও পর্যন্ত 7 জনের মৃতদেহের কিন্তু শনাক্ত করা যায়নি এবং তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হবে এবং এই যে 7 জনের শতাংশের মধ্যে এবং তার মধ্যে কিছু যারা এখনও সন্তান খুঁজে পাচ্ছেন না বা তাদের যে সন্তানকে খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু এখনও এসে এখানে ভিড় জমছেন। সব কিছু মিলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বার্ন ইনস্টিটিউট রয়েছে। এখন পর্যন্ত যারা এখানে ভর্তি আছেন তাদের অবস্থা কিন্তু অনেকটা আশঙ্কাজনক এবং বাকি যারা আছেন এবং সবশেষ আইএসপিআর এর তথ্য মতে সেটি 31 জনের মতো মৃত্যু হয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত 7 জন কিন্তু শনাক্ত করতে পারেনি। এই ছিল সবশেষ।
জানছিলাম দগ্ধদের চিকিৎসার খবর। উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বাগেরহাটের ফাতেমা এবং লক্ষ্মীপুরের শায়ানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভোরে ফাতেমার বাবা কুয়েত প্রবাসী বনি আমিন দেশে ফেরেন তার সন্তানকে শেষ বিদায় জানাতে। সকালে মরদেহ বাগেরহাটের চিতলমারির কুনিয়া গ্রামে পৌঁছে জানাজা শেষে কওমি মাদ্রাসা গণকবরস্থানে তাকে দাফন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল ফাতেমা। অন্যদিকে দুপুরে লক্ষ্মীপুর সদরের বশিকপুর গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে ৭ম শ্রেণীর শিক্ষার্থী শায়ান ইউসুফের মরদেহ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেদিকে সচেতন থাকতে হবে। এ সময় মাইলস্টোনের ঘটনায় লাশ গুমের ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, এই ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল। এ সময় বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। এছাড়া শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। আহ্বান জানান শিক্ষার্থী এবং জনগণকে ধৈর্য ধারণের জন্য। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।